আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আজকে আমরা ইংরেজির ক্লাস নিতেছি। তোমাদের জিকের একটা ক্লাস হয়ে গিয়েছে। আজকে আমাদের ইংরেজি ক্লাস, সবাই দ্রুত জয়েন করো। আজকে আমরা ভার্ব পড়বো খুব সুন্দরভাবে। ভার্বের যত যা বোঝানোর সব তোমাদের আজকের ক্লাসে বুঝিয়ে দিব। সবাই দ্রুত জয়েন করো। আচ্ছা, কে কোন ব্যাচের আছো একটু কমেন্ট করে জানাও। আমার স্পষ্ট কথা শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, সব একটু কমেন্ট করে দ্রুত জানাও। গতদিন জিকের ক্লাস করছো, জিকের যে টপিকগুলো পড়াইছি ওই টপিকগুলো ভালো করে একটু পড়ে ফেলো। ওখানে একটা একটু মিস্টেক আছে, একটু ক্লিয়ার করে নিতে পারো। ওখানে জাতীয় 4 নেতার জায়গায় 3 নেতার কথা বলা হয়েছিল। তোমার সৈয়দ নজরুল ইসলামও মারা গিয়েছিলেন, মানে সৈয়দ নজরুল ইসলামেরও তোমার স্বাভাবিক মৃত্যু হয় নাই। সবাইকে জেল হত্যা দিবস সম্পর্কে তোমরা হয়তো বা জানো। ও জেলে একসাথে মারা হয়েছিল 4 জনকে। তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম এবং সাথে হাসান হাসনাত একজন নাম ছিলেন, উনি 4 জন মূলত মারা গিয়েছিলেন। তোমার জাতীয় 4 নেতা বলা হয় ওনাদের, ওটা একটু একটু ঠিক করে নিও। আচ্ছা, আমরা এখন ভার্ব শুরু করে দিব। দেখো, আমরা তো জানি পার্টস অফ স্পিচের কথা। পার্টস অফ স্পিচ কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক দরকারি। পার্টস অফ স্পিচ থেকে অনেকগুলো কোশ্চেন আসে। পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর পার্টস অফ স্পিচ থেকে আমরা দেখি যে প্রতি বছরই অনেকগুলো কোশ্চেন আসছে এবং আমাদের সেখানে ভার্ব টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। ভার্ব টপিক থেকে আমরা দেখতেছি প্রতি বছরই প্রায় একটা বা দুইটা কোশ্চেন আসতেছে। একটা বা দুইটা কোশ্চেন ভার্ব থেকে আসে, তার মানে ভার্বটা আমাদের ভালো করে বুঝতে হবে। ভার্বের অনেকগুলো জায়গা আছে যেটা তোমরা ধরতে পারো না। আমি আজকে তোমাদের ক্লাসে ট্রাই করব সেই জায়গাগুলো তোমাদের একটু ধরাই দেওয়ার জন্য। তাহলে চলো আমরা শুরু করি আজকের ভার্ব। তোমরা ভার্ব বোঝো সবাই? ভার্ব মানে তো কাজ করা, ছোটবেলা থেকে জানতা, তাই না? সবাই ক্লাসটা শেয়ার দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আমরা তোমাদের এখনই ভার্বের টপিকটা বুঝাই দিব। দেখো, ভার্ব মানে কাজ করে, এটা সবাই জানি না আমরা। ভার্ব মানে কি বলো তো? যে ওয়ার্ড বাক্যে কোনো কাজ প্রকাশ করে তাকে আমরা ভার্ব বলি। অর্থাৎ অ্যাকশন ভার্ব, অ্যাকশন প্রকাশ করে। অ্যাকশন প্রকাশ করে যারা, তাদের আমরা ভার্ব বলি। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে এখানে প্লেটা কি? প্লে একটা ভার্ব, অর্থাৎ করা। ফুটবল খেলা, খেলা করা, পড়াশোনা করা, মানে করা যে জিনিসটা সেটাই হচ্ছে ভার্ব। হি রাইটস এ লেটার, এই রাইটস মানেই তো লিখা, তাহলে লিখাও তো একটা কাজ। অর্থাৎ কাজ বুঝাইলে সেটাকে আমরা কি বলবো? কাজ বুঝাইলে সেটাকেই আমরা ভার্ব বলবো। এখন ইম্পর্টেন্ট একটা জায়গা আছে, এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। কোনটা ভার্ব তোমাকে যদি বলে যে নিচের কোনটা ভার্ব, আমাদের এরকম প্রশ্ন আসে, নিচের কোনটা নাউন, নিচের কোনটা ভার্ব, নিচের কোনটা অ্যাডজেক্টিভ, এটা বের করার জন্য আমাদের আসলে সাফিক্সগুলো খুব ভালো করে পারতে হয়। তাহলে দেখো, ভার্বের সাফিক্স অর্থাৎ সাফিক্স অফ ভার্ব আই এস ই বা আই জেড ই যদি কোনো শব্দের শেষে থাকে, আমার সাথে সাথে বলো, আই এস ই অথবা আই জেড ই যদি কোনো শব্দের শেষে থাকে। আপু বই থেকে পড়াচ্ছেন? হ্যাঁ, এটা আমাদের মেডিকেল আউটরিমের যে গ্রামার বইটা আছে, আমরা সেই গ্রামার বই থেকেই পড়াচ্ছি। তো দেখো, আইএসি বা আই জেড ই যদি কোনো ভার্বের শেষে থাকে, তাহলে সেটাকে, কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটাকে ভার্ব বলে। যেমন অ্যাডভাইস, অ্যাডভার্টাইজ, পপুলাইজ, গ্লোবালাইজ। অ্যাডভাইস, অ্যাডভার্টাইজ, পপুলাইজ, পপুলারাইজ, গ্লোবালাইজ। তাহলে এই কয়েকটা শব্দ আমরা একটু ভালো করে মনে রাখলাম এবং এগুলো শেষে যে জিনিসটা আছে এটা একটু ভালো করে মার্ক করে পড়বা। আইএফওয়াই, যেমন গ্লোরিফাই, সিম্পলিফাই, পিউরিফাই, বিউটিফাই, এগুলো সবগুলো শেষে কিন্তু আইএফওয়াই আছে। আইএফওয়াই যাদের শেষে থাকে তাদেরকে আমরা ভার্ব বলতে পারি। আইএফওয়াই যে সকল শব্দের শেষে থাকে, যেমন গ্লোরিফাই, সিম্পলিফাই, পিউরিফাই, বিউটিফাই, এরকম আইএফওয়াই যাদের শেষে আছে তারাই ভার্ব। অর্থাৎ আইএসই এবং আইএফওয়াই যাদের শেষে আছে তারা সবাই কিন্তু ভার্ব। তারপরে দেখো আইএসএস অর্থাৎ পাবলিশ, পানিশ, এগুলোও কিন্তু ভার্ব। পাবলিশ, পানিশ। তারপরে এটিসি, এটিই যদি কারো শেষে থাকে, যেমন হ্যালুসিনেট, ভাইব্রেট, ক্রিয়েট, অ্যাগ্রিভেট, ক্যালকুলেট, এই যে লেট, এট, এই টাইপের শব্দ যেগুলো আছে, এই টাইপের শব্দগুলো কিন্তু ভার্ব হয়ে থাকে। অর্থাৎ তাদের শেষে আমরা এটিই দেখতে পাচ্ছি। যাদের শেষে আমরা এটিই দেখতে পাই তারা কিন্তু সবাই ভার্ব। যাদের শেষে আমরা এটিই দেখতে পাই তারা সবাই কি? তারা সবাই ভার্ব। অর্থাৎ এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ইএন থাকলেও ভার্ব হয়, লাস্টের এনলাইটেন, ডার্ক এন্ড শর্টেন, অর্থাৎ ইএন থাকলে ভার্ব হয়, লাস্টেরটা তেমন ইম্পর্টেন্ট না। তারপরে ইএস, ই, সিই যদি কারো শেষে থাকে তাহলে সেটা ভার্ব। আমাদের প্রথম চারটাই খুব ভালো করে পড়তে হবে। এগুলো আমাদের দিয়ে তারপরে বলে যে নিচের কোনটা ভার্ব চুজ করো, এই টাইপের প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবা। তাহলে এই স্লাইডটা কিন্তু খুবই বেশি গুরুত্ব দিয়ে পড়বা।
এরপরে পজিশন অফ ভার্ব, ভার্ব আসলে বসে কোথায়, আমরা এটা একটু ভালো করে বুঝবো আজকে। ভার্ব আসলে বসে কোথায়, ভার্ব কোথায় কোথায় বসে দেখো। ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে বসে। আমরা জানি ভার্ব দিয়ে যেই সেন্টেন্সটা শুরু হয় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে যেই সেন্টেন্সটা শুরু হয় তাকে কি বলা হয়, ভার্ব দিয়ে যেই সেন্টেন্সটা শুরু হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। মডাল ভার্বের পরে ভার্ব বসে, যেমন আই ক্যান ডু ইট, ক্যান, মে, এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে কি বসে, মডাল ভার্বের পরেও কিন্তু ভার্ব বসে, তবে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম বসে বাচ্চারা, মডাল ভার্ব সম্পর্কে তোমরা জানো, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মডাল ভার্ব 17 বা 18টার মতো আছে, ক্যান, মে, তারপর হচ্ছে মাইট, কুড, উড, শুড, এই টাইপের, অট টু, এগুলো সব তোমার হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। মডাল ভার্বের পরে কি বসে, মডাল ভার্বের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, এটা ভালো করে মনে রাখো। তাহলে আমরা দুইটা পজিশন দেখলাম, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে, ভার্ব দিয়েও একটা সেন্টেন্স শুরু হতে পারে, ভার্ব দিয়েও একটা সেন্টেন্স শুরু হতে পারে, সেটা কোন সেন্টেন্স, ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হতে পারে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হতে পারে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসে, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কিন্তু ভার্ব বসে, এবং আমরা দেখতে পাচ্ছি মডাল ভার্বের পরেও ভার্ব বসে, মডাল ভার্বের পরেও ভার্ব বসে। এখন আসলে আমরা একটা ভার্বের ক্লাসিফিকেশন দেখি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন আমি যে স্লাইডটাতে আছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা একটু খুব মনোযোগ দিয়ে দেখা লাগবে। খেয়াল করে দেখো, কাইন্ডস অফ ভার্ব, ভার্বের আবার দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা নন ফাইনিট ভার্ব। ভার্বের দুটো প্রকারভেদ আছে, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব বলতে আমরা যে ভার্ব দেখে টেন্স চিনি, যে ভার্ব দেখে তুমি টেন্স চিনো, যে ভার্ব দেখে আমি বলে দিতে পারবো এটা কোন ভার্ব, যে ভার্ব দেখে আমরা টেন্স চিনি এবং যেই ভার্ব পার্সন অনুযায়ী চেঞ্জ হতে পারে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা কিন্তু এস বাই এস যুক্ত করি না, যেমন আই গো টু স্কুল, কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি করি, এস বাই এস যুক্ত করি না, যেমন হি গোজ টু স্কুল। অর্থাৎ পার্সন অনুযায়ী যে ভার্ব চেঞ্জ হয় এবং যেই ভার্ব দেখে আমরা টেন্স চিনি, যেমন আমি যদি বলি আই ওয়েন্ট ঢাকা, তাহলে এখানে কি বুঝতেছো, ওয়েন্ট একটা ভার্ব, আই ওয়েন্ট ঢাকা দিয়ে এটা কি বোঝাচ্ছে, এটা কি প্রেজেন্ট বোঝাচ্ছে নাকি পাস্ট বোঝাচ্ছে বলো তো দেখি। আমি যদি বলি যে আই ওয়েন্ট, আচ্ছা আমি যদি বলি, এটা বড় করলে ইয়া হবে না, সবগুলো দেখানো যাবে না, এটা স্লাইড দিয়ে দেওয়া হবে, টেনশন করো না, আমি মুখে বলতেছি। আমি যদি বলি যে আই ওয়েন্ট ঢাকা, তাহলে তোমরা কি বুঝতেছো, আমি কি বর্তমান কালে আছি না অতীত কালে আছি। আমি যদি বলি আই ওয়েন্ট ঢাকা, তাহলে আমি কিন্তু পাস্ট ফর্মে আছি, তাই না। তাহলে ওয়েন্ট ভার্বটা দেখে কি তুমি সেন্টেন্সটা যে পাস্ট ফর্মের সেটা বুঝলা না, সেটা বুঝলা। অর্থাৎ যেই ভার্ব দেখে আমরা টেন্স চিনি, যেই ভার্ব দেখে আমরা টেন্স চিনি এবং যেই ভার্ব সাবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ হয় তাদেরকে বলা হয় ফাইনিট ভার্ব, এবং যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না, পার্সন অনুযায়ী চেঞ্জ হয় না, তারা নন ফাইনিট ভার্ব। তাহলে ফাইনিট আর নন ফাইনিটের পার্থক্য একটা যদি বলতে বলে তাহলে কি বলবা, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনিট ভার্ব। এই দুটা কথা সবার মাথায় আছে, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনিট ভার্ব। বাস এইটুকু আমরা মাথায় রাখলাম। এরপরে ফাইনিট ভার্বের ক্লাসিফিকেশনে দেখো, ফাইনিট ভার্বের মধ্যে রয়েছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। ফাইনিট ভার্বের মধ্যে কি কি আছে, ফাইনিট ভার্বের মধ্যে রয়েছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। ফাইনিট ভার্বের কয়টা ক্লাসিফিকেশন আছে বাচ্চারা, ফাইনিট ভার্বের দুইটা ক্লাসিফিকেশন। যেমন প্রিন্সিপাল ভার্ব, আমি যদি বলি যে আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এটা দেখে তোমরা কি বুঝলা, এটা দেখে বুঝলা যে এখানে আই প্লে ক্রিকেট, যে প্লে শব্দটা আছে, আমি যদি বলি যে আই প্লে ক্রিকেট, হ্যাঁ আই প্লে ক্রিকেট, ক্রিকেট, ওকে ক্রিকেট, এখানে যে প্লে প্লে ভার্বটা আছে না, এই প্লে ভার্বটা কিন্তু মেইন ভার্ব। এই প্লে ভার্বটা কি ভার্ব, এই প্লে ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমি যদি আরেকবার বলতাম যে আই এম প্লেইং ফুটবল বা আই এম প্লেইং ক্রিকেট, তাহলে কি হইতো, আমি যদি বলি আই প্লে ক্রিকেট,
তাহলে এখানে প্লেটা হচ্ছে মেইন ভার্ব, কিন্তু আমি যখন বললাম আই এম প্লেইং ক্রিকেট, এখানে এম যে ভার্বটা আছে এই এম ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব বুঝতে পারছো? মেইন ভার্ব কোনটা, অক্সিলারি ভার্ব কোনটা? এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর হচ্ছে এগুলো হচ্ছে তোমার হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যে আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা বলি যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেটাকে আমরা মেইন ভার্ব বলি। প্রিন্সিপাল ভার্ব যে কথা, মেইন ভার্বও একই কথা। প্রিন্সিপাল ভার্ব যে কথা, মেইন ভার্বও একই কথা। প্রিন্সিপাল ভার্বের ক্লাসিফিকেশনে দেখো, ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে প্রাইমারি ভার্ব এবং মডাল ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি, এটা পরে আলোচনা করি। আপাতত আমরা দেখতেছি প্রিন্সিপাল ভার্বের মধ্যে দুটো ক্লাসিফিকেশন, একটা ট্রান্সিটিভ ভার্ব, একটা ইনট্রান্সিটিভ ভার্ব। আমরা এখন ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ নিয়ে কথাবার্তা বলবো। তোমরা ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভটা বুঝো না। ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বের পরে অবজেক্ট থাকে, যেই ভার্বের পরে আমরা অবজেক্ট দেখতে পাবো সেটা ট্রান্সিটিভ ভার্ব। যেই ভার্বের পরে আমরা অবজেক্ট দেখতে পারবো না সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। যেই ভার্বের পরে আমরা অবজেক্ট দেখতে পারবো, যেই ভার্বের পরে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখলে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, নেক্সট থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই রাখবো। আমরা দেখতেছি যে যেই ভার্বের পরে অবজেক্ট থাকে, আমার সাথে সাথে জাস্ট একটা কথা তোমরা বলবা, যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা ট্রান্সিটিভ ভার্ব, যেই ভার্বের পরে অবজেক্ট থাকে না সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। এগুলো ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব। আপাতত তোমরা বলো, যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা কি ভার্ব? তাড়াতাড়ি কমেন্ট করো, যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা কি ভার্ব? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা কি ভার্ব? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। যেই ভার্বের পরে অবজেক্ট থাকে না সেটা ইনট্রান্সিটিভ ভার্ব। এই দুটো কথা পারলেই হয়েছে, বাদ বাকিগুলো আমরা পরে আবার দেখব। আপাতত আমাদের মেইন কাজ হচ্ছে ভার্ব দুই রকমের, একটা ফাইনিট, একটা নন ফাইনিট। ফাইনিটের মধ্যে রয়েছে প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপালের মধ্যে মেইনলি আমাদের দরকার ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। জাস্ট এইটুকু ফ্লো চার্টের মধ্যে আসো তো, ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করছি? প্রথমত দুই ভাগে, ফাইনিট, নন ফাইনিট। ফাইনিটকে আবার দুই ভাগে ভাগ করেছে, প্রিন্সিপাল বা মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল বা মেইন ভার্ব হচ্ছে একটা কথা, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্বকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, সেখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। এই ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভের মেইন পার্থক্য হচ্ছে যেই ভার্বের পরে অবজেক্ট থাকে সেটা ট্রান্সিটিভ, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট আছে, ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট নাই। ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট আছে, ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট নাই। এখন তোমাদের কাছে তোমাদের প্রশ্ন যে আপু অবজেক্ট মানে কি? অবজেক্ট কারা? অবজেক্ট বলতে আসলে কারা বসে? অবজেক্ট হতে পারে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। প্রোনাউনের কি ফর্ম? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, যেমন মি, হিম, হার, আজ, এগুলো হচ্ছে তোমার প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হতে পারে। অবজেক্ট হিসেবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম অথবা নাউন ফ্রেজ, অথবা কি বসতে পারে? নাউন ফ্রেজ অথবা নাউনও বসতে পারে। বাস এই কয়েকটা কথা মনে রাখো। অবজেক্ট হিসেবে কি বসতে পারে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসতে পারে। অবজেক্ট হিসেবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, নাউন ফ্রেজ অথবা নাউন বসতে পারে। বাস এইটুকু আমরা দেখেছি। এখন আমরা চলে যাচ্ছি ফাইনিট ভার্ব। একটু আগেই তো আমি বলছি যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়। ফাইনিট ভার্ব দেখে আমরা কি করি বলো তো? যেই ভার্ব দেখে টেন্স চিনি, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যেই ভার্ব পরিবর্তিত হয়, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যেই ভার্ব পরিবর্তিত হয়। এটা কি এইচএসসিতে লাগবে? এই বেসিকটা তো অবশ্যই সব জায়গায় লাগে। এইচএসসি বলো, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, যে কোনো অ্যাডমিশন টেস্ট বলো। আমি যেটা বলতেছিলাম, ফাইনিট ভার্ব, যেই ভার্ব সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী চেঞ্জ হয় তাকে ফাইনিট ভার্ব বলে। যেই ভার্ব দেখে টেন্স চেনা যায়। আচ্ছা এই জায়গাতে হি গোজ টু স্কুল, এই যে গো ভার্বটা সাবজেক্ট থার্ড পার্সন বলে কি এস বাই এস যুক্ত হইল না? এই টাইপের যত এস বাই এস যুক্ত ভার্ব আছে তুমি বুঝেই নিবা যে এটা ফাইনিট ভার্ব।
এই টাইপের যত এস বাই এস যুক্ত ভার্ব আছে সেটা দেখে তুমি কি বুঝে নিবা এটা ফাইনাইট ভার্ব। হি ওয়েন্ট দেয়ার টু জয়েন দ্য মিটিং, সে সেখানে গিয়েছিল মিটিং এ জয়েন করার জন্য। তাহলে এখানে ওয়েন্ট শব্দটা যে আছে, ওয়েন্টটা দেখে কি আমরা টেন্স চিনতেছি না? ওয়েন্ট দেখে কিন্তু আমরা টেন্স চিনতেছি। উই লাভ টু ইট ফুড, লাভ, দেখো লাভ ভার্বটা কি মেইন ভার্ব না? লাভ ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে গোস, ওয়েন্ট, লাভ এগুলা দেখে আমরা কি বুঝতেছি? গোস, ওয়েন্ট, লাভ এগুলা দেখে আমরা দেখতেছি যে পার্সন অনুযায়ী কোনো ভার্ব চেঞ্জ হচ্ছে, টেন্স অনুযায়ী কোনো ভার্ব চেঞ্জ হচ্ছে। পার্সন এবং টেন্স অনুযায়ী যদি কোনো ভার্ব চেঞ্জ হয় তাহলে তাকে আমরা কি ভার্ব বলতে পারি? পার্সন এবং টেন্স অনুযায়ী যদি কোনো ভার্ব চেঞ্জ হয় তাহলে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। পার্সন এবং টেন্স অনুযায়ী যদি কোনো ভার্ব চেঞ্জ হয় তাহলে তাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখো একটা সিম্পল সেন্টেন্সে যদি একটি মাত্র ভার্ব থাকে, একটা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকতে পারে কিন্তু একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্বগুলো আইএনজি যুক্ত হয়, নন ফাইনাইট ভার্বগুলো টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। নন ফাইনাইট ভার্ব পরে আলোচনা করব আমরা। নন ফাইনাইট ভার্বের ভিতরে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল আছে, ওটা নিয়ে আমরা ক্লাসের শেষের দিকে আলোচনা করব। তাহলে একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা? জাস্ট এই অ্যান্সারটা আমাকে একটু দিতে হবে তোমাদের। একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা বাচ্চারা? একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকতে পারে? একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকতে পারে? একটা সেন্টেন্সে মাত্র একটাই ফাইনাইট ভার্ব থাকতে পারে। যেমন আই প্লে ফুটবল, এই যে আই প্লে ফুটবল, এই প্লে ফুটবল দিয়ে তুমি কি বুঝতেছো? এটা কোন টেন্সে আছে? আই প্লে ফুটবল দিয়ে এটা কোন টেন্সে আছে বাচ্চারা? আই প্লে ফুটবল দিয়ে এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে না? অর্থাৎ আমি এটা দেখে কি বুঝে গেলাম? আমি এটা দেখে কিন্তু আমি টেন্স বুঝে গেলাম। অর্থাৎ টেন্স বুঝার কারণে এই প্লে ফুটবল, প্লে শব্দটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু দেখো এই জায়গাতে আই প্লে টু মেক মাইসেলফ ফিট, এই যে এখানে টু মেক কথাটা আছে, প্লের পরে টু মেক কথাটা আছে, যেহেতু প্লের পরে টু মেক কথাটা আছে আমরা জানি যে একটা সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বটা হয় আইএনজি যুক্ত হবে, নয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এই সেন্টেন্সে তুমি কয়টা ভার্ব দেখতেছো সেটা আমাকে বলো আগে। আই প্লে টু মেক মাইসেলফ ফিট, আই প্লে টু মেক মাইসেলফ ফিট, তাহলে এখানে প্লে আছে, প্লের পরে টু মেক আছে, এখানে আমরা কয়টা ভার্ব দেখতেছি আগে এই কথাটা আমাকে ক্লিয়ার করো। এখানে আমরা কয়টা ভার্ব দেখতেছি? এই সেন্টেন্সের ভিতরে আমরা কয়টা ভার্ব দেখতেছি বাচ্চারা? এই সেন্টেন্সটার ভিতরে আমরা কয়টা ভার্ব দেখতেছি? এই সেন্টেন্সটার ভিতরে কিন্তু আমরা দুইটা ভার্ব দেখতেছি। যেহেতু আমরা এই সেন্টেন্সটার ভিতরে দুইটা ভার্ব দেখতেছি তাহলে প্রথম ভার্বটা আমার ফাইনাইট ভার্ব। প্রথম ভার্বটা আমার কি ভার্ব? প্রথম ভার্বটা আমার ফাইনাইট ভার্ব। প্রথম ভার্বটা আমার ফাইনাইট ভার্ব এবং পরবর্তী যে ভার্বটা আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা নন ফাইনাইট ভার্ব। এবং একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় বা আইএনজি যুক্ত হয়। একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে পরবর্তী ভার্বটা হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে নাইলে আইএনজি ফর্ম হবে। এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা আইএনজি হয়ে নন ফাইনাইট হয়ে যাবে। অর্থাৎ একটা সেন্টেন্সে একটাই মেন ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে একটাই মেন ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব, কিন্তু একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। একটা সেন্টেন্সে একটাই মেন ভার্ব, একটাই ফাইনাইট ভার্ব, কিন্তু একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাই একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব দেখি আমরা পরবর্তী ভার্বটা নন ফাইনাইট হয়ে যায়। পরবর্তী ভার্বটা কি হয়ে যায়? একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বটা নন ফাইনাইট হয়ে যায়। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বটা নন ফাইনাইট হয়ে যায়। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বটা কি হয়ে যায়? পরবর্তী ভার্বটা নন ফাইনাইট হয়ে যায়। যেটা নন ফাইনাইট হয়ে যায় সেটা হয় আইএনজি যুক্ত হতে পারে বা টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে। সেটা হয় আইএনজি যুক্ত হবে না হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এই কথাটা ভালো করে মাথায় রাখো। এখন আসো একটা সেন্টেন্সে আমরা তো ভার্বের এস বাই এস ফর্ম আছে কিনা বা পার্সন অনুযায়ী চেঞ্জ হয়েছে কিনা অথবা টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখে বলে দিতে পারি যে এটা ফাইনাইট ভার্ব। দেখো এখানে একটা দুটো শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে ইটস আর এটা হচ্ছে অ্যাট। ইটস যেটা সেটা এস বাই এস যুক্ত হয়েছে কারণ থার্ড পার্সনের সাথে আছে বলে। আরেকটা হচ্ছে অ্যাট। অ্যাট শব্দটা দিয়ে আমরা, অ্যাট ভার্বটা দিয়ে আমরা বুঝতেছি পাস্ট ফর্ম। তাহলে যেই ভার্ব দেখে আমরা পার্সন অনুযায়ী ভার্বের এস বাই এস যুক্ত হয়েছে এটা বুঝি এবং আমরা সাথে তোমার এটিই দেখে আমরা এটা পাস্ট টেন্সে আছে বুঝি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি বলতো, এই দুটো হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। কিন্তু আমরা যদি দেখি যে আইএনজি যুক্ত হয়েছে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে, এই টাইপের অবস্থা দেখলে সেগুলো বুঝবো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তাহলে নন ফাইনাইট ভার্বগুলো আইএনজি যুক্ত হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে,
পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, একটা সেন্টেন্সে সেকেন্ড অবস্থানে থাকে। নন ফাইনাইট ভার্ব কখনোই মেন ভার্ব না, নন ফাইনাইট ভার্ব কখনোই মেন ভার্ব না, ফাইনাইট ভার্বটাই মেন ভার্ব হিসেবে কাজ করে। তাহলে এইটুকু দেখলাম আমরা, তাহলে এখানে আর কিছু দেখবো না আমরা। পরবর্তীতে দেখো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্বের ভিতরে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম দেখি, বললামই তো নন ফাইনাইট ভার্বটা ইনফিনিটিভ হতে পারে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে সেটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি, ইনফিনিটিভ হতে পারে। এবং আইএনজি যুক্ত হয়ে কি হতে পারে, আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হতে পারে, জিরান্ড হতে পারে, আইএনজি যুক্ত হয়ে তোমার পার্টিসিপল হতে পারে, পার্টিসিপল হতে পারে। তাহলে যেই ভার্ব তোমার সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, যেই ভার্ব সাবজেক্ট এর নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না, সাবজেক্টের নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় না, এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয় না, বা যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না, তাদেরকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। তাহলে নন ফাইনাইট সম্পর্কে দুইটা তথ্য, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে না, সাবজেক্টের পার্সন অনুযায়ী আর কি চেঞ্জ হবে না, এবং টেন্স অনুযায়ীও চেঞ্জ হবে না। দ্যাট মিন্স টেন্স চেনা যাবে না, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না তারে আমরা কি বলি, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না তাদেরকে আমরা কি বলতে পারি বলো তো, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না তারা নন ফাইনাইট ভার্ব, যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় না তারা নন ফাইনাইট ভার্ব। যেমন আই ওয়েন্ট টু কক্সেস বাজার টু সি দ্য বিউটি অফ নেচার, এখানে ওয়েনটা হচ্ছে মেইন ভার্ব, ওয়েনটা কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আর আমাদের তোমার টু সি দ্য বিউটি অফ নেচার এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের মেইন অবস্থানে থাকতেছে না, এটা আমাদের হচ্ছে একদম দুইটা ভার্ব আছে, তাই পরবর্তী ভার্বটা হয় আনজি হবে, নাহলে আমাদের তোমার টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তবে কিছু ক্ষেত্রে আমরা তোমার জিরান পার্টিসিপলের ক্ষেত্রে একটা মাত্রই ভার্ব দেখি যেটা হচ্ছে তোমার নন ফাইনাইট হিসেবে বসে আইএনজি যুক্ত হয়। এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা আছে, আপাতত এইটুকু জানলাম। এবার দেখো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব ছাড়া একটা সেন্টেন্স অর্থ প্রকাশ করতে পারে না। একটা সেন্টেন্স অর্থ প্রকাশের জন্য যে ভার্বের প্রয়োজন হয়, একটা সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য যে ভার্বের প্রয়োজন হয় তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। একটা সেন্টেন্সের অর্থ প্রকাশের জন্য যে ভার্বের প্রয়োজন হয় তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করতে পারো, এবং এখানে যারা প্রেজেন্ট আসো তারা সবাই একটু আমাদের লাইভটাতে একটা লাইক দাও, আমি তাহলে বুঝতে পারবো কয়জন আসো। আমি এখান থেকে বুঝতেছি না আসলে কয়জন আসো, তোমরা একটু লাভ বা লাইক দিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের লাইভটাও তোমাদের ফ্রেন্ডদের কাছেও যাবে। ওকে, আমাদের জিকে ইংলিশের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা এই জিকে ইংলিশে তোমাদের গ্রামারগুলো খুব ভালো করে বুঝাই দিব। গ্রামারের পাশাপাশি জিকের ইন্টারন্যাশনাল সাইট, বাংলাদেশ সাইট, সবগুলো সাইট, ভোকাবুলারি সাইট তোমাদের সবগুলাই কভার করা হবে এই জিকে ইংলিশ কোর্সে। তাই সবাই যারা জয়েন করো নাই এখনও, তারা কিন্তু আমাদের জিকে ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো। জিকে ইংলিশ কোর্সে আমরা এই 4 দিন, অর্থাৎ আজকে, কালকে, পরশু এবং তারপরের দিন, এই 4 দিন আমরা 2000 টাকাতেই, বই ছাড়া আর কি, ম্যাটেরিয়াল ছাড়া 2000 টাকাতে ভর্তি নিচ্ছে। তোমরা 2000 টাকাতেই ভর্তি হইতে পারবা। ওকে, দেখো এই জায়গাতে কি বলছে, আই প্লেস ফুটবল, এই প্লেসটা কিন্তু মেইন ভার্ব। হি ক্যান সিং এ সং, ক্যান হচ্ছে মডাল ভার্ব, সিংটা হচ্ছে মেইন ভার্ব। আই মেট ইউ, মেটটাও কিন্তু আমাদের মেট হচ্ছে পাস্ট ফর্মে আছে, এটাও মেইন ভার্ব। হি ডিসকাসড দ্য ম্যাটার, সে এই বিষয়টা নিয়ে কথা বলছিল, এই ডিসকাসটাও কিন্তু আমাদের মেইন ভার্ব। তাহলে এখানে আমরা যে কটা ভার্ব মার্ক করলাম, হি প্লেস ফুটবল, হি ক্যান সিং এ সং, আই মেট ইউ, হি ডিসকাসড দ্য ম্যাটার, এই জায়গায় যতগুলো ভার্ব আমরা মার্ক করলাম সবগুলো কি ভার্ব? এই জায়গায় আমরা যতগুলো ভার্ব মার্ক করলাম সবগুলো কি ভার্ব বলো তো? এই জায়গায় যতগুলো ভার্ব আমরা মার্ক করলাম সবগুলোই কিন্তু আমাদের মেইন ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্স যেই ভার্ব ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না সেটাই মেইন ভার্ব। একটা সেন্টেন্স যে ভার্ব ছাড়া তার অর্থ প্রকাশ করতে পারে না সেটাই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখন ধরো একটা সেন্টেন্সে একটা মাত্র ভার্ব আছে, একটা সেন্টেন্সে একটা মাত্র ভার্ব আছে, সেটাও আবার অক্সিলারি ভার্ব, তখন তুমি সেই অক্সিলারি ভার্বটাকে মেইন ভার্ব বলতে পারবা, কারণ একটা সেন্টেন্স তো মেইন ভার্ব ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। এখন একটা সেন্টেন্সে মেইন ভার্বই নাই, শুধু অক্সিলারি ভার্ব আছে, তখন কিন্তু তুমি সেই অক্সিলারি ভার্বটাকে মেইন ভার্ব বলতে পারবা। এখানে দেখো, আই অ্যাম এ বয়, হি ডিড দ্য সাম, হি গোজ টু স্কুল রেগুলারলি, গোজটা মেইন ভার্ব, ডিডও মেইন ভার্ব, কিন্তু এম কি তুমি মেইন ভার্ব হিসেবে কখনো দেখেছো? এমকে আমরা সবসময় কি হিসেবে দেখি? এমকে আমরা সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে দেখি না? এমকে আমরা সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে দেখি না? আপু প্রি মেডিকেল কোর্সে কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ সুমাইয়া ইসলাম, আমাকে নক দাও, প্রি মেডিকেল কোর্সে ভর্তি হওয়া যাবে। তুমি 26 ব্যাচ না, প্রি মেডিকেল কোর্সে ভর্তি হতে পারবা। এখন বলো যে এখানে এম যে আছে, এই এমটা কি মেইন ভার্ব?
হ্যাঁ, এই সেন্টেন্সটার জন্য এমকে মেইন ভার্ব বলা যায়, কারণ এই সেন্টেন্সে আর কোনো মেইন ভার্ব নাই। তাই কোনো সেন্টেন্সে যদি মেইন ভার্ব না থেকে শুধু অক্সিলারি ভার্ব থাকে, কোনো সেন্টেন্সে যদি মেইন ভার্ব না থেকে শুধু অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেই অক্সিলারি ভার্বটাকেই কি বলা হয়? তাহলে সেই অক্সিলারি ভার্বটাকেই কিন্তু মেইন ভার্ব বলা হয়। তাহলে সেই অক্সিলারি ভার্বটাকেই কিন্তু মেইন ভার্ব বলা হয়। ওকে, তাহলে এইখানে আমাদের এই এমটাই কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব, এমটাই কিন্তু আমাদের এখানে মেইন ভার্ব। বুঝছো? তাহলে এখানে কি বলছে দেখো, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা জানি এস বাই এস যুক্ত হয়, কিন্তু কখনো আমরা যদি দেখি যে প্রিন্সিপাল ভার্ব নাই, প্রিন্সিপাল ভার্ব না থেকে শুধুমাত্র একটা অক্সিলারি ভার্ব আছে, তখনই সেটাকে আমরা কি বলে দিব? তখনই সেটাকে আমরা মেইন ভার্ব বলে দিব। আচ্ছা, এখানে আর কিছু দেখবো না আমরা, এবার আমরা চলে যাচ্ছি মেইন পড়াতে। আমাদের এতক্ষণ যা বলছি এমনিই বলছি, এখন আসল পড়া। আমাদের পরীক্ষায় আসে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ থেকেই প্রশ্ন, মেইনলি ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভটাই খুব ভালো করে পারতে হবে আমাদের। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে আমরা কি ভার্ব বলি বাচ্চারা? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে আমরা কি ভার্ব বলি? যেই ভার্বের পরে, হ্যাঁ মমতা পারভিন, প্রি মেডিকেলে ভর্তি হতে চাও অবশ্যই পেজে নক দাও বা আমাকে নক দাও, আমার আইডিতে নক দাও অথবা আমাদের পেজে নক দাও। সুমাইয়া, তারপর হচ্ছে মমতা, সবাই 26 ব্যাচের মেবি তোমরা। প্রি মেডিকেলে ভর্তি হলে একটা সুবিধা আছে, একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমাদের সকল ব্যাচের ক্লাস তুমি এমনিতেই ফ্রিতেই অ্যাক্সেস পেয়ে যাবা। সকল ব্যাচের কোর্সে তুমি ক্লাসগুলো ফ্রিতেই পাবা, অর্থাৎ প্রি মেডিকেল কোর্সে যারা ভর্তি হয় তাদের জন্য এই সুবিধাটা আছে। আচ্ছা, এখন যেটা বলতেছি, যে ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে আমরা কি ভার্ব বলি? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে আমরা কি ভার্ব বলি? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি ভার্ব বলা হয় বাচ্চারা? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কিন্তু ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি ভার্ব বলা হয়? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। হি রোট এ বুক, হি রোট এ বুক, সে একটা বই লিখেছিল। হি রোট এ বুক, এখানে রোট এ বুক, এই এ বুকটা কিন্তু একটা অবজেক্ট, অর্থাৎ রোট ভার্বের পরে কিন্তু আমরা একটা অবজেক্ট দেখতে পারতেছি। যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তারে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। ইয়াসমিন স্বর্ণা আপু, আমিও প্রি মেডিকেলে ভর্তি হতে চাই। ইয়াসমিন স্বর্ণা, তুমিও দ্রুত পেজে নক দাও। আচ্ছা, ইয়াসমিন স্বর্ণা এবং হচ্ছে আমাদের মমতা পারভিন, আর একজন হচ্ছে আমাদের সুমাইয়া, তোমরা 3 জন ভর্তি হতে চাইছো, তোমরা দ্রুত পেজে নক দাও। যেটা বলতেছিলাম আমি, যে এখানে দেখো হি রোট এ বুক, এই বুকটা হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ। এই বুকটা আমাদের কি বলতো? এই বুকটা হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ। আর ফ্রেজ নিয়ে পরে আলোচনা করবো আবার, আপাতত মনে রাখো এই বুকটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ম্যাঙ্গোসটা হচ্ছে একটা নাউন। ম্যাঙ্গোসটা একটা কি বলতো? ম্যাঙ্গোস হচ্ছে একটা নাউন। হি টোক শেল্টার আন্ডার এ ট্রি, এখানে আমাদের টোক শেল্টার কি নিয়েছিল? শেল্টার নিয়েছিল, শেল্টারটাও নাউন, শেল্টারটাও আমাদের এখানে নাউন। তারপর আমাদের মাদার লাভস মি, মি হচ্ছে অবজেক্ট, কার অবজেক্ট রূপ? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, মিটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তারপরে দা বুকটা হচ্ছে নাউন ফ্রেজ, দা বুকটা নাউন ফ্রেজ। তাহলে আমরা অবজেক্ট হিসেবে কি কি দেখলাম? অবজেক্ট হিসেবে দেখলাম হয় নাউন হয়, অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হয়, অবজেক্ট হিসেবে আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে অবজেক্ট হিসেবে কি কি হতে পারে বলো তো? অবজেক্ট হিসেবে কি কি হতে পারে? অবজেক্ট হিসেবে নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, অবজেক্ট হিসেবে নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হতে পারে। তাহলে অবজেক্ট হিসেবে কি কি হতে পারে? অবজেক্ট হিসেবে কি কি হতে পারে? অবজেক্ট হিসেবে কি কি হতে পারে? আচ্ছা, চ্যাপ্টার শেষ হয় নাই, প্রি মেডিকেলে ভর্তি হলে কি লাভ হবে? আমরা প্রি মেডিকেলে তো বই শেষ করাবো, বিশেষ করে তোমার বায়োলজি কেমিস্ট্রি তুমি প্রি মেডিকেলে অনেক ডিপভাবেই পাচ্ছ। ফিজিক্সটা মেডিকেলের জন্য পড়ানো হয়, জিকে ইংলিশটা মেডিকেলের জন্য পড়ানো হয়। তোমার যদি বই শেষও না হয়, আমাদের সাথে তোমাদের বই শেষ হবে। অ্যাটলিস্ট আমরা পড়াচ্ছি এবং তোমরা তোমার ফ্রেন্ডরাও পড়তেছে, সাথে সাথে এক্সাম আছে, সব কিছু মিলায় তোমার পড়তে ইচ্ছা করবে। তাই প্রি মেডিকেলে যাদের বই শেষ না হয়েছে তারাও ভর্তি হইতে পারবা, সমস্যা নাই। আপু, প্রি মেডিকেলে ক্লাস কবে থেকে শুরু হবে? প্রি মেডিকেলের ক্লাস আমাদের নেক্সট উইক থেকে শুরু হবে। আপু, জিকে ইংলিশের নিউ কোর্স আছে? হ্যাঁ, জিকে ইংলিশের নিউ কোর্সেই তো, নিউ কোর্সের ফার্স্টের 4টা ক্লাসে তো ফ্রি দিতেছি, নিউ কোর্স চলে আসছে জিকে ইংলিশের। তাই জিকে ইংলিশের নিউ কোর্সে তোমরা ভর্তি হতে পারো। নাউন ফ্রেজ, প্রোনাউনের অবজেক্ট, হ্যাঁ নাউন ফ্রেজ হতে পারে, প্রোনাউনের অবজেক্ট হতে পারে, নাউন হতে পারে। তাহলে অবজেক্ট হিসেবে কি হতে পারে? অবজেক্ট হিসেবে আমাদের নাউন ফ্রেজ হতে পারে, অবজেক্ট হিসেবে আমাদের নাউন ফ্রেজ হতে পারে। আচ্ছা, অবজেক্ট হিসেবে আমাদের নাউন ফ্রেজ হতে পারে, আর কি হতে পারে? নাউনের অবজেক্টিভ ফর্ম হতে পারে,
নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হতে পারে। ট্রানজিটিভ ভার্বের পরে কোনো নাউনের, ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু আমরা প্রিপোজিশন দেখতে পাই না। একটা জিনিস খেয়াল করো তো, এখানে ট্রানজিটিভ ভার্বের পরে কি তোমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছ? ট্রানজিটিভ ভার্বের পরে কি কোনো প্রিপোজিশন দেখতে পাচ্ছ? ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু তোমরা কোনো প্রিপোজিশন দেখতে পারতেছো না। তো ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের প্রিপোজিশন বসে না। ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্টের পরে প্রিপোজিশন বসে। ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো অবজেক্ট বসে তারপরে যে প্রিপোজিশন বসতে পারে। ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো অবজেক্ট বসে তারপরে যে প্রিপোজিশন বসতে পারে। ট্রানজিটিভ ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলেও উত্তর পাওয়া যায়। যেমন হি রোট এ লেটার, সে একটা চিঠি লেখে। কে লেখে? কে দিয়ে প্রশ্ন করতেছি। তারপরে কি লেখে? চিঠি লেখে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের অবজেক্ট বসে কিন্তু প্রিপোজিশন বসে না। ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসতে পারে অবজেক্টের পরে, যে অবজেক্টের আগে না। জাস্ট এইটুকু কথা আমরা এখানে মনে রাখবো। তারপরে আমাদের এখানে বলছে একটা প্রশ্ন, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23-এর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা। মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23-এর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। দেখো, ফাদার লাভস মি, ফাদার লাভস মি, ফাদার লাভস মি এখানে প্রশ্ন করা হয়েছে। লাভস ইজ এন এক্সাম্পল অফ, লাভসটা কিসের এক্সাম্পল? লাভস ভার্বটা মূলত কি ভার্ব? লাভ ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব? লাভ ভার্বটা কি ইনট্রানজিটিভ ভার্ব? লাভ ভার্বটা কি অক্সিলারি ভার্ব? লাভ ভার্বটা কি সিম্পল ভার্ব? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যেই ভার্বের পরে অবজেক্ট আছে, যেই ভার্বের পরে অবজেক্ট বসছে সেটা কি? যেই ভার্বের পরে অবজেক্ট বসে সেটাই ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের পরে অবজেক্ট বসে সেটা কি ভার্ব? যেই ভার্বের পরে অবজেক্ট বসে সেটা কি ভার্ব? তাহলে এখানে লাভসটা কি ভার্ব? তোমরা দ্রুত অ্যান্সার দাও। আচ্ছা, জিকের পেট বেচের ক্লাস কবে থেকে শুরু হবে? নেক্সট উইক থেকে শুরু হবে ফারহানা। এই যে এই উইকে আমরা 4 দিন ফ্রি ক্লাস দিতেছি, অর্থাৎ নেক্সট উইক না, 3-4 দিন পর থেকেই শুরু হবে। 3-4 দিন পর থেকেই শুরু হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি বলতেছি দেখো তো, লাভস ভার্বটা আমাদের এখানে কি ভার্ব? লাভস ভার্বটা এখানে আমাদের কি ভার্ব? দ্রুত অ্যান্সার দাও। লাভস ভার্বটা আমাদের এখানে কি ভার্ব? লাভস ভার্বটা আমাদের কি ভার্ব? লাভস ভার্বটা আমাদের হচ্ছে এখানে আমাদের লাভস ভার্বটা আমাদের এখানে কি ভার্ব? এখানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। লাভ ভার্বটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, বুঝছো? তাহলে অ্যান্সারটা কি হবে? দ্রুত অ্যান্সার দাও সবাই। লাভ ভার্বটা আমাদের কি ভার্ব? এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। লাভ ভার্বটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। এরপরে আমরা চলে যাচ্ছি ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা কি পাই না? ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা অবজেক্ট পাই না। না মমতা পারভিন, আমাদের প্রি মেডিকেলের ক্লাস শুরু হয় নাই। আমরা এখানে বলতেছি দেখো, রিভার ফ্লোস, শি স্লিভস, ফায়ার বার্নস, মাদার লাভস, আই এগ্রি, তারপরে সান রাইজ ইন দ্য ইস্ট। দেখো ইন দ্য ইস্ট এখানে প্রিপোজিশনাল সেন্টেন্স, তাই না? প্রিপোজিশনাল অংশ। অর্থাৎ আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না, তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে। ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না, ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না। তাহলে এখানে যতগুলো ভার্ব দেখতেছি আমরা, প্রত্যেকটাই কি ভার্ব বলো তো? এখানে আমরা যতগুলো ভার্ব দেখলাম প্রত্যেকটাই কি ভার্ব? এখানে আমরা যতগুলো ভার্ব দেখলাম প্রত্যেকটাই কি ভার্ব? এখানে এখানে আমরা যতগুলো ভার্ব দেখলাম প্রত্যেকটাই কি ভার্ব? দ্রুত বলো। এখানে আমরা যতগুলো ভার্ব দেখলাম প্রত্যেকটাই কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা কি দেখি? দেখো কিছু কিছু ভার্ব আছে যারা সবসময় ইনট্রানজিটিভ হিসেবে ইউজ হয়, যেমন অ্যারাইভ, অ্যাপিয়ার, ব্রেথ, ক্রাই, ডাই, হ্যাপেন, অকার, কন্টিনিউ, সিম, স্মাইল, এরা সবাই সবসময় ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না। যেমন হি ওয়াজ ডাইড, সে মারা গিয়েছিল। এভাবে হয় না কথাটা, সে মারা গেছে, সে মারা গিয়েছে, অর্থাৎ হি ডাইড। ইট হ্যাজ বিন অকার্ড অন টাইম, এটা হচ্ছে ইট হ্যাজ বিন অকার্ড অন টাইম। ইট হ্যাজ বিন অকার্ড, ইট হ্যাজ বিন হবে না, ইট হ্যাজ অকার্ড অন টাইম হবে। অর্থাৎ এই যে আমাদের ডাইট বা অকার্ড এগুলো সবসময় ইনট্রানজিটিভ হিসেবেই বসে। তাহলে এগুলো আমরা দেখলাম, এখান থেকে আর কিছু না। মাঝে মাঝে আমাদের কিছু ভার্ব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুটোই হতে পারে। আই ফ্লাই কিটস, এইটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ, আর এই যে ইন দ্য স্কাই বসাই দিলে এটা ইনট্রানজিটিভ হয়ে যায়। জাস্ট তুমি একটা কথা মনে রাখবা যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না। ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না, ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে। বাস এইটুকু জানলে হয়েছে আমাদের, এখান থেকে আর কিছু না। লিঙ্কিং ভার্ব, লিঙ্ক মানেই জোড়া লাগানো। লিঙ্ক মানে কি করা? লিঙ্ক মানেই জোড়া লাগানো। এখানে দেখো কতগুলো ভার্ব আছে, গো, কিপ, টার্ন, স্ট্যান্ড, ফিল, বিকম, সিম। এখানে যে কয়টা ভার্ব আছে এদের সবাইকে লিঙ্কিং ভার্ব বলা হয়।
এখানে যে কয়েকটা ভার্ব আছে এদের সবাইকে কি ভার্ব বলা হয়? এখানে যে কয়েকটা ভার্ব আছে এদের সবাইকেই লিঙ্কিং ভার্ব বলা হয়। তাহলে লিঙ্কিং ভার্বের এক্সাম্পলগুলো জাস্ট মনে রাখো, খুব আহামরি ইম্পর্টেন্ট কিছু না। এরপরে আমাদের এই জায়গাতে লিঙ্কিং ভার্বের পরে আমরা নর্মালি অ্যাডজেটিভ বসতে দেখি। লিঙ্কিং ভার্বের পরে আমরা নর্মালি কি বসতে দেখি? লিঙ্কিং ভার্বের পরে আমরা নর্মালি অ্যাডজেটিভ বসতে দেখি। যেমন আই অ্যাম হ্যাপি, হি ইজ আপসেট, ম্যাঙ্গো ইজ সুইট, হানি ইজ সুইট। আমরা এখানে তোমার অক্সিলারি ভার্বরাও লিঙ্কিং ভার্বের মতো কাজ করে। বি ভার্ব যারা তারাও লিঙ্কিং ভার্বের মতোই কাজ করে। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভ বসে, এই কথাটা মাথায় রাখো। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেটিভ বসে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভ বসে। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে কিন্তু লিঙ্কিং ভার্বের জায়গায় বি ভার্বও দিতে পারি। অর্থাৎ লিঙ্কিং ভার্ব ছিল, সেটা চেঞ্জ করে তুমি বি ভার্ব বসাই দিলা, তাহলেও কিন্তু কোনো অর্থের চেঞ্জ হবে না। লিঙ্কিং ভার্ব ছিল, সেটা চেঞ্জ করে তুমি কি বসাই দিতে পারো? লিঙ্কিং ভার্বের জায়গায় তুমি সেটা চেঞ্জ করে কিন্তু বি ভার্বও বসাই দিতে পারো, তাহলেও কিন্তু আমাদের কোনো অবজেক্টে কোনো অর্থের চেঞ্জ হবে না। ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে যে কমপ্লিমেন্টটা আমরা দিলাম সেই কমপ্লিমেন্টটা মূলত কি? সেই কমপ্লিমেন্টটা মূলত অ্যাডজেটিভ। তাহলে আমরা একটা অ্যাডজেটিভের পজিশনও কিন্তু পেয়ে গেলাম যে লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেটিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে আমাদের কি বসে? লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেটিভ বসে। এখানে তুমি এই যে এম, ইজ, আর এগুলো দেখতে পাচ্ছ না, এরা সবাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসাচ্ছি আমরা? লিঙ্কিং ভার্বের পরে হ্যাপি বললাম, হ্যাপি কি সুখী, এটা কিন্তু একটা অ্যাডজেটিভ, তাই না? তারপরে আপসেট মন খারাপ টাইপের কিছু, এটাও কিন্তু আমাদের অ্যাডজেটিভ। তাহলে আমরা এখানে যেটা দেখলাম এইগুলো সব অ্যাডজেটিভ। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং ভার্বের পরে আমাদের কার অবস্থান? লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেটিভের অবস্থান। তবে লিঙ্কিং ভার্বের পরে যদি নাউন বসাইতে চাও তাহলে তার আগে একটা আর্টিকেল দিতে হবে। এটা তেমন ইম্পর্টেন্ট না, বিশেষ করে এটা মনে রাখা দরকার যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেটিভ বসে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরবর্তীতে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা কিন্তু মেইন ভার্ব পড়ে ফেলছি। মেইন ভার্ব দেখলাম যে যারা হচ্ছে তোমার সেন্টেন্স যার ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না। মেইন ভার্ব ছাড়া কিন্তু একটা সেন্টেন্স অর্থ প্রকাশ করতে পারে না। মেইন ভার্ব ছাড়া একটা সেন্টেন্স অর্থ প্রকাশ করতে পারে না। কিন্তু মেইন ভার্বকে অর্থ প্রকাশে যারা সাহায্য করে তাদেরকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে। মেইন ভার্বকে যারা অর্থ প্রকাশে সাহায্য করে তাদেরকে হেল্পিং ভার্ব বলে। দেখো এই জায়গাতে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই ডান ভার্বটাকে, এই হ্যাজ ভার্বটা কিন্তু হেল্প করেছে। হি ক্যান ইজিলি, এটা মডাল অক্সিলারি। হি শুড গো, গো ভার্বটাকে কিন্তু এই শুড ভার্বটা হেল্প করেছে। যেই ভার্বটা মেইন ভার্বকে কাজ অর্থ প্রকাশে হেল্প করে, যে ভার্বটা মেইন ভার্বকে অর্থ প্রকাশে হেল্প করে তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। তাহলে অক্সিলারি ভার্ব আমরা চিনি। অক্সিলারি ভার্বের মধ্যে এই যে এগুলো সবাই অক্সিলারি ভার্ব, একবার পড়ে নিবা জাস্ট। বি ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর, এরা অক্সিলারি ভার্ব। হ্যাভ ভার্ব, এটা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আর মডেল ভার্বগুলো একবার পড়ে নিতে হয়েছে। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উড, মাস্ট, নিড, এগুলো সব হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে অক্সিলারি ভার্ব আর হচ্ছে তোমার মেইন ভার্বগুলো প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারিগুলো জাস্ট একবার পড়ে নিলেই হয়েছে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে আমাদের একটা সেন্টেন্সে, খেয়াল করে দেখো এই জায়গাতে আমাদের এই সেন্টেন্সে কিন্তু ডিরেক্ট একটা অবজেক্ট আছে। হি ইলেক্টেড, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছি। আমরা তাকে কি নির্বাচিত করেছিলাম? আমরা তাকে নির্বাচিত করেছিলাম। এখন এখানে একটা আকাঙ্ক্ষা থেকে যায় জানার জন্য যে আমরা তাকে কি নির্বাচন করেছিলাম, চেয়ারম্যান না ক্যাপ্টেন না প্রধানমন্ত্রী না কি নির্বাচিত করেছিলাম। এই যে আমাদের একটা ভার্বের অর্থ প্রকাশের জন্য দুইটা অবজেক্ট নিতে হচ্ছে, যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য আমাদের দুইটা অবজেক্ট নিতে হয় সেই ভার্বটাকে কি বলে? যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য আমাদের দুইটা অবজেক্ট নিতে হয় সেই ভার্বটাকে কি বলে? যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য আমাদের দুইটা অবজেক্টের হেল্প নিতে হয় সেই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এখানে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, ইলেক্টেডটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। ইলেক্টেডটা কি বলো তো? সিম্পল ভার্ব বোঝার উপায় কি আপু? সিম্পল ভার্ব মানেই তোমার সিম্পল ভার্ব মূলত প্রিন্সিপাল ভার্বকে সিম্পল ভার্ব বলা হয়। সিম্পল আর স্পেশাল কিছু না। হ্যাঁ, সিম্পল ভার্ব বলতে ওরকম তেমন কিছু স্পেশাল ভাবে নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম আমাদের এখানে ইলেক্টেডকে অর্থ প্রকাশের জন্য আমরা হিম, চেয়ারম্যান দুইটা অবজেক্টের হেল্প নিলাম না? দুইটা অবজেক্টের হেল্প নিলাম। তাহলে এই ইলেক্টেডটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। ইলেক্টেডটা কি ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। এখানে লিস্ট অফ ফ্যাক্টিটিভ ভার্ব দেওয়া আছে, তোমরা এই সবগুলো ফ্যাক্টিটিভ ভার্ব একবার পড়ে ফেলতে পারো। যে কয়েকটা লিস্ট দেওয়া আছে এই লিস্টের ফ্যাক্টিটিভ ভার্বগুলো একবার পড়ে ফেলবো আমরা। যেমন এই যে মেড, কনসিডার্ড, ইলেক্টেড, কল্ড, থিঙ্ক, এখানে যে কয়েকটা জিনিস দেওয়া আছে প্রত্যেকটা শেষে
দুইটা করে অবজেক্ট আছে। তুমি খেয়াল করে দেখবা প্রত্যেকটা শেষেই আমাদের এখানে দুইটা করে অবজেক্ট আছে। তাহলে যেই ভার্বের পরে দুইটা অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা কি ভার্ব বলি সোজা কথায়? যেই ভার্বের পরে দুইটা অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা কি বলি? যেই ভার্বের পরে দুইটা অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। অর্থাৎ যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য দুইটা অবজেক্ট দরকার। যেমন এখানে উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম, আমরা তোকে বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম? এই যে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, আকাঙ্ক্ষা প্রকাশের জন্য আমরা আবার সাথে ক্যাপ্টেন শব্দটা অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ যেই ভার্বের অর্থ প্রকাশে দুইটা অবজেক্ট লাগে, যেই ভার্বের অর্থ প্রকাশে দুইটা অবজেক্ট লাগে তাকে কি বলে? যেই ভার্বের অর্থ প্রকাশে দুইটা অবজেক্ট লাগে তাকে কি বলে? যেই ভার্বের অর্থ প্রকাশে দুইটা অবজেক্ট লাগে তাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলি। জাস্ট এই ফ্যাক্টিটিভ ভার্ব এটা পড়লে হয়ে গেছে আমাদের। এরপরে আমরা ফাইনিট ভার্ব আমাদের মূলত শেষ। এখন আমরা নন ফাইনিট ভার্বে চলে যাচ্ছি। ফাইনিট ভার্ব রিলেটেড শেষ, আমাদের হয়তো আর 20 মিনিট লাগবে ক্লাস শেষ করতে। আমরা 1 ঘন্টার ক্লাসে কিন্তু টোটাল ভার্বের যত কিছু দরকার সবই শেষ করাই দিলাম তোমাদের। দেখো নন ফাইনিট ভার্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান্ট, আর একটা পার্টিসিপল। নন ফাইনিট ভার্বকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? নন ফাইনিট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা জিরান্ট, আর একটা পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি বলে? ইনফিনিটিভ বলে। জিরান্ট হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা জিরান্ট বলবো। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা জিরান্ট বলবো। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা জিরান্ট বলবো। পার্টিসিপল, আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলবো। এখানে যে 3টা কথা বললাম এই 3টা কথা মাথায় রাখতে পারলেও নন ফাইনিট ক্লিয়ার হয়ে যায়। এখানে যে আমরা 3টা কথা বললাম, নন ফাইনিটে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের বেস ফর্মকে কি বলে বাচ্চারা? টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে জিরান্ট বলে। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে জিরান্ট বলে। আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে পার্টিসিপল বলে। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে জিরান্ট বলে। আইএনজি যুক্ত ভার্ব যদি পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে তাকে পার্টিসিপল বলে। টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। এই 3টা কথা ভালো করে মনে রাখো। এবং আমাদের এই জিরান্ডের পজিশন আর নাউনের পজিশন সেম, আর পার্টিসিপলের পজিশন আর অ্যাডজেক্টিভের পজিশন সেম। পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, পারফেক্ট পার্টিসিপল হতে পারে। পার্টিসিপল এই 3 রকমের হতে পারে। জাস্ট এইটুকু দেখলাম। এরপর দেখো ইনফিনিটিভ, আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে যতগুলো শব্দ দেওয়া আছে এই সবগুলো শব্দের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এখানে যতগুলো শব্দ তুমি দেখতে পাচ্ছ এই সবগুলো শব্দের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। যতগুলো শব্দ দেওয়া আছে দেখো, আই ওয়েন্ট টু গেট, তাহলে ওয়ান্টের পরে আই ওয়ান্ট টু গেট, আই ওয়ান্ট টু গেট, এই ওয়ান্টের পরে কি বসতেছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতেছে। আই ওয়ান্টেড টু স্পিক, ওয়ান্টেড দুইটার পরেই হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। আই কেম হেয়ার টু মিট, এই কেম ভার্বের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। উই ডিমান্ড টু নো আওয়ার স্ট্যাটাস, এই টু নো পরেও আমার ডিমান্ডের পরেও টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। করিম এক্সপেক্টস টু বিং স্টাডিং ল, এই টু বিং শব্দটা কিন্তু এক্সপেক্টস এর পরে বসতেছে। অর্থাৎ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু শব্দের পরে অলওয়েজ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতেছে, কিছু শব্দের পরে অলওয়েজ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতেছে, কিছু শব্দের পরে অলওয়েজ কি বসতেছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম বসতেছে। পজিশন অফ ইনফিনিটিভ, নাউনের যে পজিশন ইনফিনিটিভের পজিশনও সেম। তোমরা নাউনের ক্লাস দেখছো হয়তো, বা আমার নাউনের ক্লাসে দেখছো যে নাউনের পজিশন হচ্ছে সাবজেক্ট হিসেবে। নাউন কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। নাউন কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। নাউন কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। টু ফরগিভ ইজ ডিভাইন, টু ফরগিভ কি সাবজেক্ট হিসেবে বসলো না? টু ফরগিভ ইজ ডিভাইন ভার্বের সাবজেক্ট হিসেবে বসলো না? ভার্বের সাবজেক্ট হিসেবে বসলো। অ্যাডজেক্টিভের কোয়ালিফায়ার হিসেবে, অ্যাডজেক্টিভের কোয়ালিফায়ার হিসেবে দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, এই টু উইক, উইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে কোয়ালিফাইড করার জন্য টু ওয়ার্ক কথাটা বলছে। অর্থাৎ সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। সে ফ্রুটস আর প্লেজেন্ট টু ইট, এখানে টু ইট বা টু ওয়ার্ক দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। এই ফ্রুটসের ক্ষেত্রে প্লেজেন্ট শব্দটাকে মডিফাই করার জন্য টু ইট আসছে, আর এখানে উইক অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য টু ওয়ার্ক আসছে। মেন কথা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে বসতে পারে এবং অবজেক্টকে মডিফাই করার জন্যও বসতে পারে। তারপরে আমাদের ভার্বের অবজেক্ট হিসেবে বসতে পারে। নাউন
নাউন কই কই বসে, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, অ্যাডজেটিভের আগে বসে অ্যাডজেটিভকে কোয়ালিফাই করে, বা অ্যাডজেটিভের পরে বসে অ্যাডজেটিভকে কোয়ালিফাই করে। নাউনের যে পজিশনগুলো তোমার ইনফিনিটিভের পজিশনও সেম, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে। তুমি একটু খেয়াল করে দেখো এখানে প্রিপজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে কি বলে তাকে, প্রিপজিশনের পরে একটা মাত্র শব্দ থাকলে তাকে আমরা নাউন বলি। প্রিপজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাকে আমরা কি বলি, প্রিপজিশনের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে তাকে আমরা নাউন বলি। তাহলে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু বিং, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু বিং, এখানে অ্যাবাউটটা কিন্তু আমাদের একটা প্রিপজিশন, এখানে অ্যাবাউটটা আমাদের প্রিপজিশন। টু বিং, এই টু বিংটা টু প্লাস ভার্বের বেস ফর্মের মতো, তাহলে এটা আমাদের এখন ইনফিনিটিভ হিসেবে বসছে। তাহলে এইটুকু আমরা দেখলাম, এখান থেকে আর কিছু না। জিরান্ট একদমই ইজি। আইনজিযুক্ত ভার্ব যদি নাউনের জায়গায় বসে এবং নাউনের মতো কাজ করে তাহলে তাকে জিরান্ট বলে। আমার সাথে সাথে বলো, আইনজিযুক্ত ভার্ব যদি নাউনের জায়গায় বসে, আইনজিযুক্ত ভার্ব যদি নাউনের জায়গায় বসে এবং নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলবো, আইনজিযুক্ত ভার্ব যদি নাউনের জায়গায় বসে এবং নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলবো, আইনজিযুক্ত ভার্ব যদি নাউনের জায়গায় বসে এবং নাউনের মতো কাজ করে তাহলে তাকে আমরা কি বলবো, তাহলে তাকে আমরা বলবো জিরান্ট। দেখো সুইমিং, এখানে সাঁতার কাটা, এখানে সাবজেক্টের মধ্যে বসছে। রাইজিং, ওয়াকিং, রিডিং, এগুলো সব কি আইনজিযুক্ত ভার্ব না? আইনজিযুক্ত ভার্ব কোন জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। আইনজিযুক্ত ভার্ব যদি সাবজেক্টের জায়গায় বসে, আইনজিযুক্ত ভার্ব যদি সাবজেক্টের জায়গায় বসে এবং নাউনের মতো কাজ করে তাহলে সেটাকে জিরান্ট বলে। যেমন এই জায়গাতে আমাদের রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট, রাইজিং আর্লি, তাহলে কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, কি গুড হ্যাবিট, রাইজিং আর্লি, তাহলে রাইজিং শব্দটা নাউনের জায়গায় বসছে। অর্থাৎ জিরান্ট একদমই ইজি। কোনো ওয়ার্ড যখন ভার্ব এবং নাউন দুইটা হিসেবে কাজ করে, অর্থাৎ আইনজিযুক্ত কোনো শব্দ যদি নাউনের মতো কাজ করে, আইনজিযুক্ত কোনো ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা আমাদের জিরান্ট। এবং এখানে একটা খেয়াল করো, হি ইজ ফন্ড অফ প্লেইং, ইজ অফ হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু প্লেইং বসলো। প্রিপজিশনের পরে যে শব্দটা বসে সেটাকে আমরা কি বলতে পারি, নাউন বলতে পারি। প্রিপজিশনের পরে যে শব্দটা বসে তাকে আমরা কি বলতে পারি, প্রিপজিশনের পরে যে শব্দটা বসে তাকে আমরা নাউন বলতে পারি। তারপরে এই যে এখানে অনেকগুলো শব্দ আছে তাদের পরে সবসময় জিরান্ট হয়, যেমন স্টপ রাইটিং, আই লাইক সুইমিং, লাইকের পরে তোমার হচ্ছে তোমার আইনজিযুক্ত শব্দ বসলো। এইগুলো তুমি একটু জাস্ট একবার দেখতে পারো, এগুলো পজিশন, এখান থেকে তেমন কিছু আসার নাই। তো এখানে একটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি, এই লিস্টে যা যা শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে অলওয়েজ আইনজিযুক্ত ভার্ব বসে এবং এই শব্দগুলোর পরে অলওয়েজ তোমার জিরান্ট হয়। এই শব্দগুলোর পরে অলওয়েজ কি হয়, এই শব্দগুলোর পরে অলওয়েজ জিরান্ট হয়। এই শব্দগুলোর পরে অলওয়েজ কি হয়, এই শব্দগুলোর পরে অলওয়েজ জিরান্ট হয়। তাহলে এই শব্দগুলো দেখলা, এই শব্দগুলোর পরে অলওয়েজ কি হয়, জিরান্ট হয়। যেমন উই ডোন্ট নট মাইন্ড ওয়েটিং, এই যে মাইন্ডের পরে আইনজি বসলো, মাইন্ডের পরে আইনজি বসলো। এনজয়েডের পরে আইনজি বসলো। ক্যান নট হেল্পের পরে আইনজি বসলো। মিসের পরে আইনজি বসলো। ইজের পরে আইনজি বসলো। ক্যান নট হেল্পের পরে আইনজি বসলো। অর্থাৎ আমরা এখানে কিন্তু কিছু শব্দের পরে আইনজি বসতে দেখি, অর্থাৎ এই শব্দগুলোর পরে অলওয়েজ জিরান্ট হয়। তাহলে ওই শব্দগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবা। এই যে আগের স্লাইডে যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর পরে অবশ্যই আইনজি যুক্ত হয়ে জিরান্ট হয়। এই শব্দগুলোর পরে যে ভার্বটা বসে সেটা অলওয়েজ আইনজি যুক্ত হয়ে জিরান্ট হয়। তাহলে এটা একবার আমরা ভালো করে দেখব। কিছু ফ্রেজের পরে অলওয়েজ জিরান্ট হয়, যেমন উইথ এ ভিউ টুর পরে আইনজি যুক্ত শব্দ বসে। নর্মালি তোমরা জানো যে টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যদি উইথ এ ভিউ হয়, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হ্যাবিচুয়েট টু, অ্যাকুস্টোমেট টু, কনফিউজ টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, অ্যাডভার্স টু, কন্ট্রিবিউট টু, এখানে যতগুলো শব্দ দেখতেছো এই শব্দগুলোর পরে আইনজি যুক্ত হয়। অর্থাৎ আমরা নর্মাল টু এর পরে দেখি যে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে যে ফ্রেজগুলো দেখলাম এই ফ্রেজগুলোর সাথে টু আছে, টু থাকা সত্ত্বেও এদের পরে আইনজি যুক্ত হয়। যেমন উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ, উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ। অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম না হয়ে আইনজি যুক্ত হয়ে জিরান্ট বসেছে। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম না হয়ে কি বসেছে, এখানে কিন্তু জিরান্ট বসেছে। বাকিগুলো একই রকম দেখতে পারে। এবার আসো পার্টিসিপল হচ্ছে অ্যাডজেটিভ, মানে আইনজিযুক্ত শব্দ যদি অ্যাডজেটিভের জায়গায় বসে তাহলে সেটাকে পার্টিসিপল বলে। বা যে আইনজিযুক্ত ভার্ব
তোমার অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে পার্টিসিপল বলে। যে আইনজিযুক্ত ভার্বটা অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? যে আইনজিযুক্ত ভার্বটা অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? যে আইনজিযুক্ত ভার্বটা অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলবো। যে আইনজিযুক্ত ভার্বটা অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? যে আইনজিযুক্ত ভার্বটা অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা কি বলবো? যে আইনজিযুক্ত ভার্বটা অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলবো। এ ফ্লাইং বার্ড, বার্ড হচ্ছে পাখি, তাই না? পাখির পূর্বে ফ্লাইং শব্দটা আসছে। পাখির পূর্বে কি আসছে? পাখির পূর্বে ফ্লাইং শব্দটা আসছে, অর্থাৎ ফ্লাইং শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেটিভ, অর্থাৎ পাখিটাকে মডিফাই করা হচ্ছে, কিন্তু এটা আইএনজি যুক্ত, তাই এটাকে আমরা পার্টিসিপল বলবো। অর্থাৎ যে ভার্বটা অ্যাডজেটিভের জায়গায় বসতেছে আইএনজি যুক্ত হয়ে, যে ভার্বটা অ্যাডজেটিভের জায়গায় বসতেছে, আইএনজি যুক্ত হয়ে যে ভার্বটা অ্যাডজেটিভের জায়গায় বসতেছে তাকে আমরা কি বলবো? আইএনজি যুক্ত হয়ে যে ভার্বটা অ্যাডজেটিভের জায়গায় বসতেছে তাকে আমরা পার্টিসিপল বলবো। দিস বুক ইজ ইন্টারেস্টিং কেমন, মজাদার। অর্থাৎ অ্যামিজার ওয়াজার, এখানে ইজ আছে, ইজের পরে কি বসে? অ্যামিজার ওয়াজারের পরে কি বসে? অ্যামিজার ওয়াজার বা লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেটিভ বসে না, একটু আগেই বললাম না? তাহলে ইন্টারেস্টিংটা কি একটা অ্যাডজেটিভ না? কিন্তু এখানে আইএনজি যুক্ত হয়েছে বলে এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা পার্টিসিপল বলতেছি, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অ্যাডজেটিভের মতো কাজ করতেছে। পার্টিসিপলটা কিসের মতো কাজ করতেছে? পার্টিসিপলটা কিন্তু অ্যাডজেটিভের মতো কাজ করতেছে। তারপর দেখো, এই রোলিং স্টোন ইজ গেদার নোমোস। এই রোলিং স্টোন, এই রোলিং শব্দটা কিন্তু স্টোনের পূর্বে বসেছে এবং এই রোলিংটা আইএনজি যুক্ত। এই রোলিংটা কি? এই রোলিংটা কিন্তু আইএনজি যুক্ত হয়েছে এবং আইএনজি যুক্ত হয়ে নাউনের পূর্বে বসছে। দ্যাট মিনস এই রোলিংটা হচ্ছে পার্টিসিপল। এই রোলিংটা কি বলো তো? এই রোলিংটা হচ্ছে পার্টিসিপল। এই রোলিংটা এখানে পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। তারপরে দেখো, এ রিটায়ার্ড অফিসার। অফিসার তো নাউনের পূর্বে তো অলওয়েজ অ্যাডজেটিভ বসে এবং নাউনকে মডিফাই করে, কিন্তু এই রিটায়ার্ড অফিসার, এই অফিসারের পূর্বে রিটায়ার্ড শব্দটা এখানে আমাদের পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার। এবার একটা প্রশ্ন আসছে, খেয়াল করে দেখো, এই জায়গাতে বলছে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয়েজ ওক আপ। এখানে হিয়ারিং শব্দটা আসলে কি? হিয়ারিং এর পরে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য নয়েজ। দ্য নয়েজটা কিন্তু নাউন ফ্রেজ বাচ্চারা। দ্য নয়েজটা কি বলো তো? দ্য প্লাস নাউন হইলে সেটাকে নাউন ফ্রেজ বলে, বুঝছো? দ্য প্লাস নাউন হইলে নাউন ফ্রেজ বলে। তাহলে নাউন ফ্রেজের পূর্বে বা নাউনের পূর্বে কি বসে? সোজা কথা, নাউনের পূর্বে অ্যাডজেটিভ বসে, কিন্তু সেই অ্যাডজেটিভটা যদি আইএনজি যুক্ত হয়, সেই অ্যাডজেটিভটা যদি আইএনজি যুক্ত হয় তাহলে তাকে আমরা কি বলবো? যে অ্যাডজেটিভটা বসছে সেই অ্যাডজেটিভটা যদি আইএনজি যুক্ত হয় তাহলে তাকে আমরা পার্টিসিপল বলি না? তাহলে হিয়ারিং দ্য নয়েজ, এখানে হিয়ারিংটা কি? হিয়ারিং দ্য নয়েজ, এখানে হিয়ারিংটা কি? তাড়াতাড়ি বলো। হিয়ারিং দ্য নয়েজ, এখানে হিয়ারিংটা কি? হিয়ারিং দ্য নয়েজ, এখানে হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপল। হিয়ারিং দ্য নয়েজ, এখানে হিয়ারিংটা কি? হিয়ারিংটা হচ্ছে এখানে পার্টিসিপল। হিয়ারিং দ্য নয়েজ, এখানে হিয়ারিং কি? হিয়ারিং দ্য নয়েজ, এখানে হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপল। হিয়ারিং দ্য নয়েজ, এখানে হিয়ারিংটা হচ্ছে পার্টিসিপল। ওকে, তারপরে এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আই স এ ফ্লাইং বার্ড, এখানে আইএনজি যুক্ত হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এখানে যে ফিনিশড, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা পাস্ট ফর্মে বসে, তাই পাস্ট পার্টিসিপল। এবং হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল হইলে সেটাকে বলে যে তোমার পারফেক্ট পার্টিসিপল। এটা খুব ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা একটা কথা মনে রাখবো, সেই কথাটা হচ্ছে পার্টিসিপল মূলত অ্যাডজেটিভ, জিরান্ট মূলত নাউন, কিন্তু দুইটাই ভার্ব, দুইটাই কমন ব্যাপার, দুইটার মধ্যে দুইটাই ভার্ব, দুইটাই আইএনজি যুক্ত। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে আমরা কি বলি? আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা জিরান্ট বলি। আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা কি বলি? আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলি। আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলি? আইএনজি যুক্ত ভার্ব যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা জিরান্ট বলি। আইএনজি যুক্ত ভার্ব যদি পার্টিসিপলের মতো কাজ করে তাকে আমরা কি বলি? আইএনজি যুক্ত ভার্ব যদি পার্টিসিপলের মতো কাজ করে তাকে আমরা, আইএনজি যুক্ত ভার্ব যদি অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলি। তাহলে জিরান্ট, পার্টিসিপল, দেখো আজকে টোটাল ক্লাসে তোমরা কি কি জিনিস তোমাদের অবশ্যই মনে রাখা লাগবে, আমি একটু সামারি বলতেছি। ফার্স্ট অফ অল তোমাদের মনে রাখতে হবে ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব তোমাদের কাছে, চল আমরা রিভিশন করি। ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব মনে রাখা লাগবে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ মনে রাখা লাগবে মেইনলি, তারপরে পার্টিসিপল আর জিরান্ট মনে রাখা লাগবে। চলো আমরা একটু রিক্যাপ করি, আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা অ্যান্সার দিবা, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি ভার্ব বলে? যেই ভার্ব
সাবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ হয় এবং যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলে? যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলে? যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলে? যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলে? দ্রুত বলো। যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে কি বলে? যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকেই বলা হয় ফাইনিট ভার্ব। যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেই ভার্বকেই বলে ফাইনিট ভার্ব। ট্রানজিটিভ, যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি বলে? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি বলে? তাড়াতাড়ি বলো। যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি বলে? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি বলে? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি বলে? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি ভার্ব বলে? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে কি ভার্ব বলে? যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেই ভার্বের পরে প্রিপোজিশন থাকে তাকে কি বলে? 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 দ্রুত বলো। যেই ভার্বের পরে প্রিপোজিশন থাকে তাকে কি বলে? যেই ভার্বের পরে প্রিপোজিশন আছে কিন্তু অবজেক্ট নাই সেটা ট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের পরে প্রিপোজিশন থাকে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের পরে প্রিপোজিশন থাকে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেই ভার্বের পরে অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেই ভার্বের পরে প্রিপোজিশন থাকে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেই ভার্বের পরে প্রিপোজিশন থাকে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এবার আরেকটা কোশ্চেন দাও। যেই ভার্ব আইএনজি যুক্ত যেই ভার্ব অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে কি বলে? আইএনজি যুক্ত যেই ভার্ব অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে কি বলে? আইএনজি যুক্ত যেই ভার্ব অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে কি বলে? আইএনজি যুক্ত যেই ভার্ব অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে কি বলে? আইএনজি যুক্ত যেই ভার্ব অ্যাডজেটিভের মতো কাজ করে তাকে কি বলে? আইএনজি যুক্ত যেই ভার্ব অ্যাডজেটিভের মতো কাজ করে তাহলে পার্টিসিপল বলে। আইএনজি যুক্ত যেই ভার্ব নাউনের মতো কাজ করে তাকে কি বলে? আইএনজি যুক্ত যেই ভার্ব নাউনের মতো কাজ করে তাকে কি বলে? আইএনজি যুক্ত যেই ভার্ব নাউনের মতো কাজ করে তাকে কি বলে? দ্রুত বলো। আইএনজি যুক্ত যেই ভার্ব নাউনের মতো কাজ করে তাকে কি বলে? আইএনজি যুক্ত যেই ভার্ব নাউনের মতো কাজ করে তাকে জিরান্ট বলে। আইএনজি যুক্ত যেই ভার্ব নাউনের মতো কাজ করে তাকে জিরান্ট বলে। আরেকটা লাস্ট কোশ্চেন তোমাদের কাছে। যেই ভার্বকে প্রকাশ করার জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয়, যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয় তাকে কি বলবো? যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয় তাকে কি ভার্ব বলে? একটা কোশ্চেন জাস্ট লাস্ট। যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয়, যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয় তাকে কি ভার্ব বলে? যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য, যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, হিমও একটা অবজেক্ট, চেয়ারম্যানও একটা অবজেক্ট। এখানে ইলেক্টেডটা কি ভার্ব? যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? এই যে সঞ্চারী অ্যান্সার দিয়ে ফেলছে। যেই ভার্বের অর্থ প্রকাশের জন্য দুইটা অবজেক্টের প্রয়োজন হয় তাকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব বলি। লাবিবা বলছে ফ্যাক্টেটিভ, আরিশা বলছে ফ্যাক্টেটিভ। অর্থাৎ এই তো আমাদের অনেকখানি হলো। এবং আরেকটা, টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলি? টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলি? টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি নাউনের মতো কাজ করে তাকে আমরা কি বলি? টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে আমরা কি বলি? টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে আমরা ইনফিনিটিভ বলি। টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে আমরা কি বলবো? টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে আমরা ইনফিনিটিভ বলি। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? টোটাল ভার্বটাকে শিখলাম। প্রধানত ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভের মধ্যে আবার রয়েছে আমাদের ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে একদম ফ্লোচার্ট উপর থেকে মনে করো, একদম টোটাল ফ্লোচার্টটা কিভাবে কই আসলাম ধরতে পারছো না? কিভাবে কই আসলাম ধরতে পারছি। নন ফাইনিটের ভিতরে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল ছিল। নন ফাইনিটের ভিতরে ইনফিনিটিভ, জিরান্ট আর পার্টিসিপল ছিল। তাহলে আমি তোমাদের বলছিলাম তোমাদের ক্লাসটা হবে টোটাল কতক্ষণ? তোমাদের ক্লাসটা হবে টোটাল 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আমরা কি ভার্ব সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিতে পারলাম? কমেন্ট করে তোমরা জানাও তো, তোমরা কি 1 ঘন্টার যে ক্লাসটা হইলো, 1 ঘন্টার ক্লাসের ভিতরে কি তোমরা টোটাল ভার্বটা ক্যাচ করতে পারছো কিনা? তোমরা যেই জিনিসগুলো বুঝতা না, ফাইনিট, নন ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফ্যাক্টেটিভ, প্রাইমারি, অক্সিলারি, যেই ব্যাপারগুলো বুঝতা না সেই ব্যাপারটা, তোমার পার্টিসিপল, জিরান্ট, যে ব্যাপারগুলো বুঝতা না সেগুলো কি বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করো তো। এখানে যে কয়জন স্টুডেন্ট আসো সবাই একটু কমেন্ট করো
এই যে আমরা যে 1 ঘন্টা একটা ক্লাস নিলাম, এই ক্লাসের ভিতর কি তুমি অনেক ইজিভাবে, অনেক সহজভাবে এই ব্যাপারটা ক্যাচ করতে পারছো কিনা। এটাই আমার কাজ ছিল, যে আমি একটা ক্লাস নিব 1 ঘন্টার, এবং এই একটা ক্লাসের ভিতরে ভার্বের টোটাল জিনিসটা তোমাদের মাথায় সেট করে দিব। ভার্বের টোটাল জিনিসটা একদম কমপ্লিট কিনা। এই যে আমাদের রুদ্র বলছে জি আপু ভার্ব কমপ্লিট। এখন যে কোনো ভার্ব ধরতে পারবা না, যে কোনো ভার্ব, তারপরে ভার্বের সাফিক্সগুলো প্রথমে দিলাম, ওগুলা দিয়েও কিন্তু একটা কোশ্চেন কমন পড়তে পারে। এই যে আমাদের জিনাত বলতেছে পারবো, রুদ্র বলতেছে পারবো, পারবেন পারবা, তাহমিন পারবা, সবাই পারবে, একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের পড়াশোনা কিন্তু খুব কঠিন না, বুঝছো। তোমরা পড়াশোনাকে কঠিনভাবে নাও, এর জন্য তোমাদের কাছে ভালো লাগে না। কিন্তু আমরা যদি ইজিভাবে তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি মনোযোগ দিয়ে যদি করো, তোমার কিন্তু গ্রামারের যে ল্যাকিংসটা আছে সেটা কিন্তু আর থাকবে না। তোমার কিন্তু একদম অনেক গ্রো করবে, তুমি কিন্তু কনফিডেন্ট পাবা। আজকের ক্লাসের পরে কি তোমার মনে হচ্ছে না যে এইভাবে যদি গ্রামার পড়ানো হয় তাহলে তুমি গ্রামারও পারবা? তোমরা যারা গ্রামার নিয়ে ভয় পাও তারা কি এই ক্লাসের পরে গ্রামারের সম্পর্কে একটু ভালো পজিটিভ আইডিয়া হলো না? পজিটিভ আইডিয়া হলো যে গ্রামারও কিন্তু পারা যায়। তাহলে সবাই তোমরা ভালো থাকবা আর সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই থাকবে। সুমাইয়া কি বলছে? থ্যাংকস আপু, অনেক ভালো ছিল। আর তোমরা যারা প্রি মেডিকেলে ভর্তি হতে চাও তারা দ্রুত প্রি মেডিকেলে ভর্তি হয়ে যাও। যারা জিকে ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও তারা জিকে ইংলিশে হয়ে যাও। যারা হোয়াইট অ্যাপ্রন ব্যাচে হইতে চাও তারা দ্রুত হোয়াইট অ্যাপ্রন ব্যাচে ভর্তি হয়ে যাও। ওকে, 1 ঘন্টা শেষ। আল্লাহ হাফেজ।